চ্যানেলের এই ভিডিওটি আমাদের নিজস্ব নির্মাণ মৌলিকভাবে প্রকৃত তথ্য নির্ধারিত আমাদের নিজের অবস্থান বানানোর ভিত্তিহীন খবর দিয়ে বিভ্রান্ত করা আমাদের উদ্দেশ্য নয়। এই কারণে সরাসরি বাংলা পোস্ট করা। তাই এই মূল ভিডিওটি কোনো কিছু কপি বা অন্য পোস্ট করলে যথাযথ ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকব। ব্যাডমিন্টন, ক্রিকেট, অনেক কিছুর সাথে এবং গান, তবলা সব কিছুর সাথে একটা ইনভলভমেন্ট, ব্যান্ডের হ্যাঁ ব্যান্ড ভোকালিস্ট, যার জন্য আই ওয়াজ ভেরি বিজি পারসন। আমি বিজি ছিলাম এবং আমি তখন থেকে খুব ছোটোবেলা থেকে আমার লেখাপড়া ওইরকম এক্সপেন্ডিচার লাগেনি, যেহেতু স্কলারশিপ পেয়েছিলাম। তো আর দুষ্টামি ওরকম করি নাই মনে হয় না। এমনি অফেয়ারে বা আমরা নিজেরাও জানি যে এমনিতেই তো খুব সুদর্শন এবং আমরা প্রায় বাইরে আমরা আমির খান বা এর সাথে তুলনা করি। এনিওয়ে, তো সেই ক্ষেত্রে স্কুল বা কলেজ পর্যায়ে মেয়েদের চিরকুট বা এই ধরনের কর্মকাণ্ড না, আমি প্রথম চিঠি পাই তো স্কুলের সময়। হ্যাঁ, স্কুলে যখন আমি আমার একটা সাইকেল ছিল, এটা আমার ফাদার আমাকে দিয়েছিলেন। সাইকেলটা আমার খুব প্রিয় সাইকেল চড়ে যেতাম। তো আবার একটি মেয়ে রিক্সা দিয়ে যেত, সে আমাকে একটা চিঠি দিয়েছিল। হ্যাঁ, আমাদের সবসময় ক্রসিং হতো। তো যাই হোক, তো আলটিমেটলি এইভাবে না, অ্যাকচুয়ালি ওই রকম সিরিয়াস কোনো ব্যাপার না। প্রেম ওই বয়সে প্রেম বোঝার ক্লাস 6, 7, 8 এর ক্লাস, হ্যাঁ প্রবাবলি 8। তো বোঝার, বাট ভালো লাগার একটা মানে অনেক কিছু ওই বয়সে তো সব কিছু একটা ভালো লাগে। ক্রিকেট খেলতে ভালো লাগে, মাছ, আমি আবার ফিশিং করতাম, খুব নেশা ছিল বড়শি দিয়ে মাছ ধরা। বিষয়ে আসবো, তার আগে একটু বলেন যে গানের সাথে আসলে সম্পৃক্ত হওয়া বা গানটা ক্যারিয়ার হিসেবে নেয়া, এটা ঠিক কবে থেকে? আমার এটা আমি মনে করি গড গিফটেড। এই কারণে আমি প্রথম ডেফিনেটলি আমার বোন, আমার মাসি, ওনারা গান শিখতেন পণ্ডিত রামকানাই দাসের কাছে। তো আমি তবলা শিখতাম এবং আমি কিন্তু বাই বর্ন, আমারটা ঢোল ছিল না, ওগুলো আমার মনে নেই, বাট আমি 3 বছর বয়সেই প্রথম মেডিকেল কলেজে আমার বড় বোনের সাথে স্টেজে তবলা বাজিয়েছি। একদম 3 বছর। এটাতে ইউটিউবে ছবি আছে, বালিশ নিচে দেওয়া আমি তবলা বাজাচ্ছি। এবং আমাকে আমার মা প্রায় বাজানোর পরে প্রায় 30-40 মিনিট খুঁজেই পাননি, আমি মানুষের কোলে কোলে ছিলাম, এত ছোট ছিলাম। গানটা আমার স্টেজে প্রথম আমি গান গাই যখন ক্লাস 8-এ। আমি সমস্যার আমাদের ব্যান্ডের লিড ভোকালিস্ট ছিলাম। তো এরপরে যে ক্যাসেট ইন্ডাস্ট্রিতে আসলেন বা সেক্ষেত্রে কার যদি সহযোগিতা বা অ্যাকচুয়ালি ফ্র্যাঙ্কলি বলি, আমার ব্যাপারটা একটু অন্যদের থেকে আলাদা। এই কারণে আলাদা, হ্যাঁ, কারণ আমি প্রথমে যেহেতু আমি গানে ছিলাম, আমি প্রথমে 3টা গান রেকর্ড করি আমরা। পান্না দাসের সুরে সাজের রঙে রঙিন আকাশ, যেটা ফার্স্ট ভলিউমে গিয়েছে। ধুলো হয় আমি, অত্যন্ত লাইট কঠিন একটি গান, ক্লাসিক্যাল, যেটাতে আমি তবলা বাজিয়েছিলাম নিজে, এবং মনে মনে কত আশা। তারপরে আমি এই গানগুলো রেকর্ড হয়। হ্যামিলন স্পেশালি একটা টিভির গান, প্রথম আমার টিভিতে গান যায় সাজের রঙে রঙিন আকাশ, একটা ম্যাগাজিন। বিশেষ যেহেতু আমি নতুন করিতে, আমরা যারা ফার্স্ট হয়েছিলাম তাদের কোনো অডিশন লাগেনি। সেক্ষেত্রে আমি আরেকটু পেছনে ফেলে প্রথম রেকর্ডিংটা আসলে কিভাবে, কার প্রস্তাবে বা? না, রেকর্ডিংটা আমি নিজেই করেছি। কেন করেছি? আমার মামা সুজয় শ্যাম, আমি দেখতাম ছোটবেলা থেকে, মামা মুভির মিউজিক ডিরেক্টর। পান্না দাস, ওনাদের ফ্যামিলিও খুব নাম করা। পান্না দাস ওয়াজ এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড এবং আনফর্চুনেটলি কিছু প্লেয়ার, যেমন আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে কাকা ব্রাজিলের সেম ট্যালেন্টেড লাইক মেসি, নেইমার অ্যান্ড রোনাল্ডো, বাট কাকার ইনজুরির জন্য হয়নি। এরকম পান্না দাসেরও নিজের পার্সোনাল পারপাস, ই ওয়াজ ভেরি এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড। মানে পান্না দাসের আন্ডারে অনেক, আমি নাম বলছি না এখন, মিউজিক ডাইরেক্টর তখন কাজ করেছেন যারা এখন বড় বড় মিউজিক ডাইরেক্টর। তো আমি নিজেই আমার গলা আমরা রেকর্ডিং করেছিলাম, বাট পরবর্তীকালে আমি ডিসকোর থেকে অফার পাই। আমার ব্যাপারটা আলাদা, আমি কিন্তু কারো কাছে যাইনি, আমি নিজেই অফার পেয়েছি। কারণ ছিল আমার সাজের রঙে রঙিন আকাশ, এই গানটা টিভিতে প্রচার হওয়ার পরে অনেকে আমার কাছে, মানে তখন তার ওইরকম কোম্পানি ছিল না, মেনলি শাহিন ভাই আমাকে অ্যাপ্রোচ করে এবং
ইউ নো ভেরি ওয়েল যে আমি প্রথম তখনকার সময় 20,000 টাকা ডিমান্ড করেছিলাম, যেটা নিয়ে কাভার স্টোরি হয়েছিল, অনেক গুজব, অনেকে বলেছে নতুন একটা ছেলে স্টান্টবাজি করছে, হ্যাঁ, যে যেখানে টাকাই পৌঁছে না সেখানে, এরকম। দেন ইউ নো দ্য স্টোরি। তারপরে সো এরপরে তখন ক্যাসেট ইন্ডাস্ট্রিরও একটা মানে একেবারে জন্মকাল, মানে কেবল স্ট্রাগল পর্যায়ে এবং নতুনভাবে এক্স্যাক্টলি রেডি হচ্ছে। তো আপনার কাছে তখন কি মনে হয়েছিল যে এইটা করে কেটে খাওয়া যাবে, মানে পেশার জায়গাটা? না, আমার যেটা ধারণা ছিল, আমি সবসময় নিজেকে আমি সবসময় একটা ইন্টারন্যাশনালি চিন্তা করতাম যে করব। যেমন আমি কোথাও গেলে, যেমন আমার ফার্স্ট যেটা আমি বলেছি 91-এ ডাবলিনে, এই ডাবলিনের ট্যুরটাই আমার চোখটা খুলে দিয়েছিল মেইনলি, কারণ ওইখানে জোয়ানা একটা আইরিশ স্টার আমাদের সাথে কনসার্ট করেছে, যার টপ চার্টে গান ছিল তখন। হয়েছে তার মানে টোটাল একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমার ডেবিউটা ওইখানে বিদেশে, বার্লিংটন হোটেলে সব পশ, ইভেন মার্সিডিজ গাড়িও নেই, পশ ল্যাম্বরগিনি এই লেভেলের হোটেলটা। তো আমি তখন মনে করেছিলাম যে না, আমি বিদেশে যখন শো করবো হোটেলে না থেকে করবো না, এই প্রথম আমার একটা কনসেপ্ট। দেন আই ওয়েন্ট টু ইংল্যান্ডে, গিয়ে এমটিভি দেখলাম যে না, আমাদের দেশে তো এরকম মিউজিক ভিডিও নাই। দেন আমি সুইডেনে গেলাম, ওই সময় গিয়ে আমি শেষ চিঠি গানটা শুটিং করি প্রথম, ওই সময় 91। প্রথম আপনার শুট করা গান হচ্ছে এই আমার শেষ চিঠি, আচ্ছা, অশোক কুমার দের লেখা। এটা নিয়ে একটু আমি বিস্তারিত একটু শুনতে চাই যে মিউজিক ভিডিওর প্রণেতা বা পায়োনিয়ার হিসাবে আপনাকে আমি নিজেও চেপেছি এবং ইন্টারভিউ চেপেছি, কিন্তু এই ক্ষেত্রে আরো দু একজনের নাম, কুমার বিশ্বজিতের গান, অমুকের গান, এরকম কিছু মিডিয়ায় বিভ্রান্তি বা অনেকের খবর এসছে। আপনি কি এত বছর পরে কি একটু খোলাসা করবেন, তাহলে কি প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতার কারণে কি আসলে বা জেলাস বা আপনার ফ্যাক্টসটা কি? আপনার গুরুদেব আর ভার্সেস কুমার বিশ্ব সবসময় একটা ট্যাবু ছিল, কিন্তু যে না এটা ভার্সেস এটা, এই ব্যাপারটা ছিল, এটা কেন? না, অ্যাকচুয়ালি আমি তো অনেস্টলি বলি, এখন যদি আমাকে বলা হয় এইসব ব্যাপার, কিন্তু হয় কি, ইটস লাইক, এটা তো হিস্ট্রি। আমি কখনো বলতে পারবো না যে আমার অ্যালবাম কুমার বিশ্বজিতে আগে বের হয়েছে। আমি বলবো হ্যাঁ, এম এস ওয়েবেরটা বের হয়েছে, তপন দা, কুমার বিশ্বজিৎ, দেন আমার অ্যালবাম বের হয়েছে, হ্যাঁ, বা এম এস ওয়েবের আগে কারো অ্যালবাম বের হয়েছে বলতে পারবো। কিন্তু কেউ যদি বলে মিউজিক ভিডিও, তাহলে আমার আগে কেউ করেনি মিউজিক ভিডিও। ডিভিডি আমার আগে কারোটা বের হয়নি, আমারটা বের হওয়ার পরে এখানে অনেক ধরনের ইউ নো ভেরি ওয়েল। কারণ আমার তোমার সাথে কথা বলতে এই জন্যই সুবিধা, কারণ তুমিও ইয়ংগেস্ট জার্নালিস্ট, তুমি না, আমি যেরকম ছোটবেলায় ঢুকেছি গানে, তুমিও ইয়ংগেস্ট একটা বড় পত্রিকা ইত্তেফাকের, আমার মনে আছে। তো এর জন্য ইউ নো এভরিথিং। আমার কথা হচ্ছে গিয়ে, আমি যেটা করেছি, যেমন থিম সং শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ডে প্রথম আমি ক্রিকেটের থিম সং করেছি, ওয়ার্ল্ডের আগে 98 মিনি বিশ্বকাপে। এইগুলা অ্যাকচুয়ালি আমি মুখে বললে হবে না, তো এগুলা হিস্ট্রি আছে, এগুলা ডকুমেন্টেশন আছে। কিন্তু কুমার বিশ্বজিতের সাথে আপনার বৈরিতার মূল কারণটা কি? বৈরিতা না, ইজ ভেরি না, আমরা একসাথে অনেক পার্টি, অনেক কিছু, বাট থিং ইজ দ্যাট, হয়তোবা হয় কি, ইজ এ সিরিয়াস, আমিও সিরিয়াস, বাট থিং ইজ দ্যাট আমার সাথে কনফ্লিক্ট যদি তুমি বলতে চাও, এই জিনিসগুলো একজন শিল্পীকে, আমি তো নিজে খুব সিরিয়াস টাইপের, ইউ নো ভেরি ওয়েল, এবং আমি আমার লাইফস্টাইলটা অন্যরকম। আমি এগুলা যদি আমি অন্য কোনো কিছু বলবো, যেগুলা, যেমন অনেক শিল্পী সেরকম আমি ভাগ্যবান, যেমন আমি আমির খান, ঐশ্বরিয়া, এরা প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডার, এবং আমরা একই ডিরেক্টরের সাথে, আমি, ঐশ্বরিয়া, মহিমা চ্যাটার্জি, সেই লেভেলে তো কেউ কথা বলতে পারবে না, সত্যি কথা বলে। বিবিসি এশিয়া টুডেতে, ইফ ইউ আস্ক সামবডি যে আপনাদের কোনো মিউজিক ভিডিও দেখিয়েছে, বিবিসি এশিয়া টুডেতে আমার কম্পোজ করা সৎ মানুষ কখনো অ্যাসিড ছড়ে না, অনলি ওয়ান মিউজিক ভিডিও এখন পর্যন্ত টেলিকাস্ট হয়েছে বিবিসি এশিয়া টুডে। তো এই জিনিসগুলো, যেমন বলিউড মিউজিক অ্যাওয়ার্ড, আই এম দ্য ফার্স্ট মেল সিঙ্গার, ইনভিটেশন পেয়েছি, দেন বিশ্বদা গিয়েছে, হ্যাঁ, তো কিভাবে গিয়েছে সেটা আমি বলতে চাই না। তো আমার কথা হচ্ছে গিয়ে কি, একটা মানুষের কে কি করেছে এটা না, গানটা হচ্ছে আসল। আমি একটাই বলতে চাই, আমি স্টিল
লাইভ গান গাই, লিপসিং করি না, সব জায়গায় লাইভ গান গাই তোমাদের আশীর্বাদ। হ্যাঁ, আর পেপার পত্রিকায় বক্তব্য, আমি কিন্তু খুব, তোমাকে একটা কথা বলি, তুমি দেখবা বাংলাদেশে আই এম দ্য অনলি আর্টিস্ট, আমি হয়তো মানুষের ভালোবাসা পেয়েছি অনেক কিছু, আমি ইন্টারন্যাশনালি বাইরে অনেক চ্যানেলে কাজ করেছি, যেটা কারণ আমি NHK-তে আমার ইন্টারভিউ গেছে, অমিতাভ বচ্চনের নিতাবাসিন শো, অমিতাভ বচ্চন যখন অমিতাভ বচ্চন একটা লন্ডনে টিভি ছিল, ওইখানে আমার আর বেবি নাজরিনের প্রথম ইন্টারভিউ যায়। নিতাবাসিন শো একটা আছে যেখানে শাহরুখ খান থেকে শুরু করে সবাই, ওইখানে আমার 3 বার অনলি বাংলাদেশি আমার ইন্টারভিউ হয়েছে। তো এই জিনিসগুলা আমি তো নিজে, আমি যদি বলি এটা আমার বলার কথা না, কিন্তু আমি বললাম তোমাকে এই কারণে। তো তার মানে একটা পার্সোনাল প্রতিদ্বন্দ্বিতা বা পার্সোনাল, আমি কিন্তু মনে করি চৌধুরী, কুমার বিশ্বজিৎ, সুব্রতদেব এই সমসাময়িক তিনজন না, তপনদা ওরকম না, তপন আমি ওরকম বলছিলাম, তিনজন সমসাময়িক সুপারস্টারদের ভিতরে সম্পর্কটা আপনাদের কেমন ছিল? না, আমাদের খুবই ভালো সম্পর্ক ছিল, এবং আমি মনে করি সম্পর্ক আছেও। ইনফ্যাক্ট তপনদা বিদেশ থেকে আসার পরে আমার মনে আছে আমি অনেককে বলেছি না তপনদা বাংলাদেশে আছে, তপনদা শো করবে। তপন চৌধুরী ইজ মানে সে বলতে পারে যে তার সবচেয়ে অ্যালবামের গান, আমি মনে করি, আমি নিজের কথা বলবো না, তপনদার অনেক হিট গান আছে অ্যালবাম, এবং তপনদার অনেক ভক্ত, সত্যি কথা বলি। তপনদার প্রথমেই তপনদার মেলোডিয়াস গানটা, যে একটা মানুষের গান, যখন মানুষ মান্না দে ওনাদের গান শুনতেন, তপনদা কিন্তু এই চেঞ্জটা এনেছে। সত্যি অপূর্ব একটা খুব প্রিয় কোশ্চেন থাকে সাধারণত করে, এটা আমি কপি করেছি, অন্যান্য শোতে কপি করি, আমি আজকে বলি যে অপূর্ব কপিরাইট নিয়ে নিলাম। সেটা হচ্ছে, একটা ওয়ারে যদি তপন চৌধুরী আর কুমার বিশ্বজিৎ থাকে, আপনি কাকে আগে বাঁচাতে যাবেন? একটা ওয়ারে যে আপনার বাঁচানোর অপশন আছে তাদের দুজনকে, আমি কুমার বিশ্বজিৎকে বাঁচাবো এই কারণ আমি যে অনেক ব্রড মাইন্ডেড, বা আমি যে এগুলা নিয়ে কোনো কিছু মাইন্ড করি না, সেটাই কারণ আমি চাই দুইজনেই বাঁচুক, কারণ দুইজনেই ভালো। তো কুমার বিশ্বজিৎকে বেশি বাঁচাবো এই কারণ আপনি নিজেকে প্রকাশ করবেন না, আমি তোর মতো না, না ওইটা না। অ্যাকচুয়ালি হয় কি, আমি একটা কথা বলি, ইন জেনারেল আমরা যদি শিল্পীদের সাথে কথা বলি, সব শিল্পীদের সাথে কথা বলি, আমি কিন্তু ইন্ডাস্ট্রিটাকে অন্যভাবে দেখি, ফ্র্যাঙ্কলি বলি। আমি চাই ইন্ডাস্ট্রির অনেক ছেলে আছে যারা এখন, আমি সবাইকে কম বেশি অ্যাডভাইস দেই, আমি যারা ভালো কাজ করছে তাদের ফোন করে অ্যাপ্রিসিয়েট করি। এটা হচ্ছে গুরুমুখী বিদ্যা, এটা আমি যতই চেঁচাই, যতই চিৎকার দেই, এখানে সচিন তেন্ডুলকার কেউ নাই, এখানে কেউ মেসি নাই। গান বাজনা এমন একটা জিনিস, এখানে কেউ বলতে পারবে না আমি 3টা হ্যাট্রিক করলাম আর 100টা গোল করলাম, এখানে কিন্তু র্যাঙ্কিং হয় না ওইভাবে। তো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে, সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন, এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে।